শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা আর আজকে হচ্ছে শিবরাত্রি। আর জানো তো, অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, রুদ্রর বাবা উঠেছে আর ও উঠে ওই যে আমাদের সর্ষে ঝরানোর ছিল তাই সর্ষেগুলো ঝরাতে শুরু করেছে আর আমি আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছি। এই যে প্রথমে তো মারুলি ঝাড় দিয়েছি, তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে দেখো কলতলায় চলে এলাম, কারণ বালতিটা আমি আগেই পেতে রেখে গেছিলাম ওই ঘর মোছার জন্য জল নেব বলে। জল ছিল না তখন, এখন জল চলে এসছে তাই জলটা নিয়ে আমি এখন যাচ্ছি ঘরগুলো মুছে নেব বলে। জল নিয়ে এলাম, তারপরে 4টে রুম মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর কলেরই তো জল আনলাম, এখন তো পুকুরে বেশি জল নেই, আর জল থাকলেও না কেমন কাদা কাদা জল উঠছে, সেই জন্য ওই জলে না কিছুই করা যাচ্ছে না, তাই ওই কলের জল নিয়ে এসেই দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। তবে আর একটু আগে মোছা হতো, জলটা যেন তো দেয়নি তখন, সময় না হলে তো দেবে না, তো জলটা এলো তারপরে জলটা নিয়ে এসে ঘরগুলো মুছে নিলাম। তো দেখো বারান্দাটা মোছা হয়ে গেল, এবার সিঁড়ির দিকগুলো ভালো করে মুছে নেব। তারপরে দেখো কালকে রাত্রের খাওয়া এঁঠো বাসনগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে, আর আজকে কলপাড়েই বাসনগুলো মেজে নেব। আর তোমরা তো দেখেছই আমতলার জল শুকিয়ে গেছে, নেই, আর ওখানে না বাসন ধোয়া হবে না, সেই জন্য এইভাবে কষ্ট করেই বাসনগুলো ধুতে হবে। আর খুব অসুবিধাও হচ্ছে জানো তো, ওই যে আমাদের পুকুরে বাসন ধুয়ে ধুয়ে অভ্যাস দিয়ে না তোলা জলে ধুতে না ভালো লাগে না, মানে মনে হয় যেন একটুখানি জল, তো কি আর করব, কষ্ট করেই ধুতে হবে। আর পুকুরে যদি যেতে চায় অনেক দূরে পুকুর, সেই মাঠের পুকুর যেতে হবে, তো সেই জন্য দেখো ধামাই করে এক ধামা জল নিয়ে এসেছি, দিয়ে সাইডে এসে বাসনগুলো মেজে নিচ্ছি। আর কলপাড়ের ওখানে মাজলে তো হবে না, কারণ সকালবেলা তো সবাই জল নেবে, আমি তো একা নিলে হবে না, সেই জন্য সাইডে এসেছি। তো দেখো সব বাসনগুলো মেজে নেওয়ার পর ধামার জলে একবার ধুয়ে নিলাম, তারপরে তখন আর একবার টাইম কলের কাছে গিয়ে বাসনগুলো জল বুলিয়ে নেব। আমার কাজগুলো সারলাম, তারপরে আমি রুদ্রর বাবার সাথে দেখো সর্ষে মারার কাজে লেগে পড়লাম। আর কি জানো তো, কালকে রাত্রে শোয়ার আগে আমাদের মধ্যে কথা হয়েছিল যে একটা আলোচনা করলাম সর্ষেগুলো মারতেই হবে, না মারলে হবেই না, কারণ ওই যে কয়েকদিন পর রুদ্রর জন্মদিন আছে, এমনিতেই তো সর্ষের তেল কিনে খাচ্ছি, আবার তখন আত্মীয় স্বজন আসবে, তাই ভাবলাম সর্ষে যখন কাটা হয়ে গেছে তখন দুজনে মিলে মেরে নেব, তাহলে ওই সর্ষেগুলো আর কি পিষে নিয়ে এসে তেল করা হবে, তাই আর কি মারতে শুরু করলাম। তবে কি জানো তো, রুদ্রর বাবা আমাকে বারণ করছিল যে তুমি আজকে শিবরাত্রি করেছো, না খেয়ে আছো, আবার শিবরাত্রির উপোস তো একদম নির্জলা, তোমাকে কাজ করতে হবে না। তো আমি বললাম না, একসঙ্গে করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো বেশি দিন নেই, ওই যে রুদ্রর জন্মদিন হাতে গোনা মাত্র আর 6টা দিন, তো সেই জন্য এগুলো মারতে হবে, আবার বাছতে হবে, বেছে রোদে শুকাতে হবে, মানে অনেক কাজ এখনও, তারপরে কিন্তু পিষিয়ে আনা হবে, তো সেই জন্যই আর কি আজকেই মেরে নিচ্ছি। দিয়ে তাহলে ওই 4টে দিন রোদে দেওয়া হবে, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে তখন পিষিয়ে নিয়ে চলে আসবে। আর ওই 12টা পর্যন্ত আমি করব, তো রুদ্রর বাবাও আবার বাজারে যাবে জানো তো, শিবরাত্রির কোনো কিছু ফল টল আমাদের নিয়ে আসাই হয়নি, ও 12টা অবধি করবে, খাওয়া দাওয়া করে তখন ও বাজারে গিয়ে বাজারগুলো করে নিয়ে আসবে। এখন বাজে 12টা আর দেখো এতটা সর্ষে মারা হয়েছে, মারা মানে ঝরানো হয়েছে। আর মা এদিকে দেখো বসে আছে, মুড়ি খাচ্ছে, বাবা বসে আছে, আর দিদি এদিকে রান্না বসিয়েছে। তো দিদি আজকে রান্না করছে, মুড়ি খাবারও দিদি করেছিল, দেখো আলু ভাজা করে ওই উনুনে রান্না বসিয়ে দিয়েছে। দিদি আজকে কি রান্না করছো? আলু পোস্ত, শাক আর চাটনি। দিদি আজকে শাক তুলে নিয়ে এসছে অনেক রকমের, 5 রকমের, রসুন পাতা টাতা অনেক কিছু নিয়ে 5 রকমের শাক করবে। আর ওই যে বললো কি কি করবে,
তো চলো আমি এখন স্নানটা করে আসি, আর দিদি যখন রান্না বান্না করছে আমি স্নান করে আসবো, এসে পুজো করব, করে মাকে রুদ্রকে স্নান করিয়ে দেবো। তো চলো যাই, আমি এখন স্নানটা করে আসি। স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে দেখো তোমরা তো অনেকেই বলেছিলে যে তোমাদের আকন্দ ফুলের গাছটা দেখাবে। তো এই যে দেখো আমাদের আকন্দ ফুলের গাছটা, ওই যে আমি রান্না করি তার ঠিক পিছন দিকে মানে মুরগির ঘরটা আছে, মুরগির ঘরের পিছনে আকন্দ গাছটা আছে। তো তোমাদেরকে গাছটা দেখিয়ে দিলাম। আর আজকে তো শিবরাত্রি, সেই জন্য আকন্দ ফুল লাগবে, তাই আকন্দ ফুল দেখো আমি এখন তুলে নিচ্ছি। তো এই যে দেখো অনেকগুলোই ফুল তুলে নিয়েছি, তবে আরও ফুল আছে। দেখো টেনে টেনে আমি সব ফুলগুলো এভাবে পেরে নেব, কারণ লম্বা লম্বা ডাল তো নাগাল পাওয়া যাচ্ছে না, তাই টেনে টেনে একটু নামাচ্ছি, ডালগুলো নিচু করছি, দিয়ে ফুলগুলো তুলছি। আর ওই যে সিম গাছও দেখাতে বলেছিলে, আকন্দ গাছে আর কি সিম গাছ ছিল, তো ওই যে সিমগুলোও দেখিয়ে দিলাম। আর কয়েকটা জবা ফুল ছিল, তাই জবা ফুলগুলোও তুলে নিলাম। ফুলগুলো তুলে রেখে ঠাকুরের সিংহাসনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। আর জানো আজকে তেঁতুল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে পিতলের থালা বাসনগুলো মেজেছি। তো যাই হোক, তারপরে আলপনা দিতে শুরু করলাম, কারণ পুজো করব। তো প্রথমে যেখানে বাইরে মারুলি দিই সেখানে আলপনা দিয়ে দিলাম। বাইরে আলপনা দেওয়ার পর আরও যেখানে যেখানে আলপনা দিই সব জায়গায় দিয়ে দিয়েছি। তারপরে দেখো ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি, আর শিবের মাথায় জল ঢেলে দিলাম। আর কি বলতো, যেমন নিত্য পুজো করি আর কি রোজ দিন জল ঢালি, সেভাবেই এখন জল ঢাললাম। তবে ওই যে সন্ধেবেলা যখন মন্দিরে যাব, মন্দির বলতে আমাদের শিবতলায় যাব, তখন আর একবার সব কিছু দিয়ে দুধগঙ্গা জল দিয়ে শিবের মাথায় জল ঢালবো। তো যাই হোক, জল ঢালার পর দেখো ধূপকাঠি ধরিয়ে প্রদীপ ধরিয়ে দেখিয়ে দিলাম, তারপরে শঙ্খটা বাজিয়ে দিচ্ছি। পুজো করা শেষ হলো, তারপরে দেখো এখন আমি মাকে স্নান করিয়ে দেব। তো সেই জন্য মাকে নিচে নামালাম, মানে মাও যে দরজার মুখের ওখানটাতে বসেছিল, এখন তো আর রোদে বসে থাকতে পারে না, কারণ এখন খুব রোদ। তো এখন স্নান করাবো বলে মাকে নিচে নামালাম, দিয়ে দেখো চেয়ারে বসিয়ে দিলাম। আর এখন মাকে তেল মাখিয়ে দেব। তো যেটা দেখছো তেলের শিশি, ওটা নারকেল তেলের শিশি, তবে ওখানে সর্ষের তেল আছে। তোমরা আবার কমেন্ট করে বলতে পারো যে নারকেল তেল কেন মাখাচ্ছ। না গো, ওখানে সর্ষের তেল আছে, সর্ষের তেলটাই মাখিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো দিদি তরকারি নিয়ে গেল, কারণ দিদি রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো হাতে তেল দিলাম, তারপরে পায়ে তেল দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু শাশুড়ি মাকে তেল মাখিয়ে দিতে হয়, কারণ তোমরা অনেকেই জানো শাশুড়ি মা অসুস্থ, আবার অনেকেই জানো না যারা নতুন বন্ধু হয়েছে যে শাশুড়ি মায়ের বাতের ব্যথা, তো কিছুই করতে পারে না আর কি, সব কিছুই করিয়ে দিতে হয়। তো যাই হোক, তেলটা মাখিয়ে মাকে স্নানটা করিয়ে দেব। বন্ধুরা, আমি আমার শিবকে নিয়ে চলে এসেছি বেলপাতা পাড়ার জন্য। আর ওকে নিয়ে এলাম কেন বলো তো, ওই যে দূরে দূরে আছে, নাগাল যদি না পায় ওকে গাছে ওঠা করাবো, দিয়ে বেলপাতা পারবো, সেই জন্য এসেছি। আর আমরা এসেছি আদিবাসী পাড়াতে, দেখতে পাচ্ছ আদিবাসীদের ঘর, কি সুন্দর ঘরগুলো, ওদের ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগে, একদম চকচকে, কি সুন্দর কালার করা, হাতের কাজগুলো খুব সুন্দর। তো যাই হোক, বড় গাছ দেখো, আমি তো পারতে পারবো না, রুদ্র বাবাকে বলবো ওঠো, ওঠে আমাকে বেলপাতা পেরে দাও। তবে বেল নেই, বেল ধরেছিল, বেল সব শেষ। একটা বড় ডাল পাততে পারলো, তারপর দেখো নিচের ডালে আটকে গেল। ওতেই হবে, চলে এসো, ওতেই হবে গো। হ্যাঁ হ্যাঁ, একটু হিলাও হিলাও, যে একটা ডাল আটকে আছে, এটা পড়ে যাবে। ওই দেখো নিচের ডালে, এই গাছটা, এই পেকুর গাছ না কি বলছিল, যে এই গাছটা তো আছে, হ্যাঁ ওইটা। চলে এসো নেমে। আমাদের বেলপাতা পাড়া হয়ে গেল, আর এই যে দেখছো এতগুলো বেলপাতা পারলাম। তো শুধু আমি নেব না আর কি, যেতে যেতে যে চাইবে তাকেও দিতে হবে। চলো এখন ধুয়ে নিই বেলপাতাটা, কারণ ধুলো বসে আছে অনেক, ধুয়ে নেবো এখন। আর আমাদের তো আমতলায় জল নেই, তাই এই পুকুরটাতে ধুয়ে নিচ্ছি। জল আছে, তবে নামা যাচ্ছে না। আর ওই যে ফুল তুলেছিলাম, কয়েকটা ফুল ছিল, আবারও কয়েকটা ফুল তুললাম, আকন্দ ফুল দিয়ে দেখো মালা করে নিচ্ছি। আর জানো তো ধুদ্র ফুল না পাওয়াই যাচ্ছে না।
আমাদের বাড়ির এই যে পিছন দিকটায় ছিল পুকুরের সাইডে, তবে ভোরবেলাতে উঠেই দেখছি কে যেন ফুলগুলো তুলে নিয়েছে। কারণ গাছই নেই, আমাদের এখানে দুটো ছিল, একটা ওই চালাঘরের ওই দিকটায় ছিল আর একটা ওই আমতলার পুকুর পাড়ে ছিল, জানো তো কে তুলে নিয়েছে, পেলাম না। কি আর করবো, আকন্দ ফুলের মালা দেবো, তাই আকন্দ ফুলের মালা করে নিচ্ছি। তো বাইরে এখানটাতে বসলাম, বসে আমি মালাটা এখন গেঁথে নিচ্ছি। আজকে তো দিদি রান্না বান্না করেছে, দিদি হাঁড়ি কড়াই সবকিছু মেজে নিয়েছে। আর দেখো দিদি খেতে দিয়ে দিয়েছে, রুদ্র বাবার খাওয়া হয়ে গেছে, রুদ্র বাবা খাচ্ছে আর মা খাচ্ছে, আর ভাগ্নিও খেয়ে নিয়েছে, আগে দিয়ে বসে আছে। বাবু সব ভাত খেলাম। আর আজকে তো রান্না হয়েছে আলু পোস্ত, আলু সিদ্ধ, আর হয়েছে টমেটোর চাটনি আর শাক হয়েছে। বাবু সব ভাত খেয়ে নিবা, হ্যাঁ? একটু ঘুমাবা, রাত্রে পুজো হবে দেখবা, হ্যাঁ? আর তুমি কি খেলা? আমি আর কি খাবো, আমি একদম নির্জলা উপোস। জল খাওনি? তুইও জল খাওনি? শিবরাত্রিতে কিছু খেতে হয় না, জানো? রুদ্রর বাবার বাজারে যাওয়ার কথা ছিল সকালবেলাতেই, তবে ওই যে সর্ষে ঝরাতে শুরু করলো, দিয়ে সকাল সকাল যাওয়া হয়নি। আর 12টা পর্যন্ত কাজ করার পর এটা ওটা করতে করতে 1টা বেজে গেছিলো। দিয়ে আমি ওকে বললাম 1টা যখন বেজে গেছে স্নান টান করে খাওয়া দাওয়া করে তখন যাবে। তো খাওয়া দাওয়া করার পর আবার একটু বসেছিল, দিয়ে দেখো এখন বাজছে বিকেল 3টে, আরও 3টের সময় যাচ্ছে বাজারে। জানি না বাজারে কি পাবে না পাবে, কারণ শিবরাত্রির বাজার তো, শিবরাত্রিটা দেখবে কিন্তু অনেকেই করে থাকে। তো যাই হোক, ওকে বললাম যা যা আনতে হবে, 2টো ব্যাগ নিয়ে ও বাজারে বেরিয়ে গেল। রুদ্রর বাবা বেরিয়ে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলে কাজ করতে শুরু করে দিয়েছিলাম। কি কাজ বলো তো? ওই যে সর্ষেগুলো ঝরানো হয়েছিল, ওই সর্ষেগুলো বাছার কাজ। কারণ খোসাগুলো এই যে ওপর থাকে, খোসাগুলো তো পাতলা, তো সর্ষেগুলোকে আমরা বাছছিলাম। মানে ওই যে খোসাগুলো ওপর থাকছিল, মানে হাতে করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর ঠিক এভাবেই কিন্তু ঝেড়ে ঝেড়ে নিতে হয়। তো আমরা অনেকক্ষণ থেকে কাজ শুরু করেছি, দেখো অনেকটা কিন্তু আমাদের বাছা হয়ে গেছে, আর একটু একটু খোসাগুলো আছে সেগুলো বেছে নিচ্ছি। বিকেলের কাজগুলো হলো, তারপরে দেখো মা ঘুম থেকে উঠলো, মায়ের চোখে মুখে জল দিলাম, মায়ের চুল আঁচড়ে দিলাম, তারপরে মাকে এখানে বসিয়ে দিলাম, আর আমিও চুল আঁচড়ে নিয়েছি। যে দেখো মা আর আমি বসে আছি। আর জানো তো বিকেলবেলা লুচি করার কথা ছিল, ভেবেছিলাম যে লুচি করবো, লুচি খাবো আর কি, শিবরাত্রির উপোস ভঙ্গ করবো প্রসাদ খেয়ে। তারপর তো শরীরটা ভালো লাগছে না, মাথায় যন্ত্রণা করছে, জানো তো। তো মা বললো যে করতে হবে না, থাক। দিয়ে রুদ্র বাবা আবার বললো ঠিক আছে করতে হবে না, তাহলে আমি বাজার থেকে পাউরুটি নিয়ে যাবো, মিষ্টি নিয়ে যাবো, ওটাই রাত্রে খাবো। তো সেই জন্য রুদ্র বাবা বললো করতে হবে না, বাবা বললো করতে হবে না, সেই জন্য করবো না ভাবলাম। তো এখন করলে পরে করতে হতো। তো এখন একটু বসার সময় পেলাম, দেখো অনেকক্ষণ ধরে সে সর্ষে যেগুলো বাঁচছিলাম, অনেক সময় ধরে পুরোটাই সর্ষে বের করে নিয়েছি, যতটা ঝরানো হয়েছিল। প্রায় সন্ধে হব আর ওই যে দেখো রুদ্রর বাবা বাজার করে বাড়ি আসছে। তবে কি জানো তো, রুদ্র বাবা বাজারে গিয়ে আমাকে একবার ফোন করেছিল, বাজারে নাকি কলা পায়নি, সব কাঁচা কলা, পাকা কলা সব শেষ। তো যাই হোক, চলো এখন দেখি রুদ্র বাবা কি নিয়ে এসছে বাজার করে, আর তোমাদেরকেও ঘরে নিয়ে গিয়ে দেখাই। দেখো কলা নিয়ে এসছে, তবে কলাটা দেখালাম। আর এই যে শিব ঠাকুরকে দেওয়ার জন্য গাজা, কলকে এগুলো সব লাগে, এগুলো নিয়ে এসছে। এখানে আছে 3 রকমের ফল, এখানে আরো 4-5 রকমের ফল আছে। এখানে দেখছি শুধু শসা আছে। আর এই যে পাউরুটি নিয়ে এসছে, বললাম না যে মানে লুচি করতে পারিনি, তো সেই জন্য। আর এই যে মিষ্টি নিয়ে এসছে। এ হচ্ছে তোমার সবজি বাজার কই? সবজি বাজার ছিল না বিকেল, ওকে বলেছিলাম সবজি বাজারও নিয়ে আসবে, বিকেল বেলায় গেলে কি সবজি বাজার পাওয়া যায়? তা আবার বড় বাজারে যায়নি বোধহয়, বড় বাজারে যায়নি বলে পাইনি। তো যাই হোক, কালকে হাট আছে নাকি? পরশু আছে, আমি ইচ্ছা করে নিলাম না সবজি, তারপরে যে পেঁয়াজ আবার ফলের সঙ্গে আনবো। তো যাই হোক, এগুলো ভরে রাখে এখন, তারপরে কাপড়টা ছেড়ে সন্ধ্যেবাতি দিই,
যে তখন মন্দিরের ওখানে যাবো। সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। সন্ধেবাতি দেওয়ার পর আমি পুজোয় যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। কিছু ফল কেটে নিয়েছি, কিছু ফল গোটা নিয়েছি, আর ঘটিতে দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি। আর এখানে যা যা লাগবে ঘি, মধু, কলকে, গাজা, ফুল, মালা সব কিছু নিয়ে নিয়েছি। এখন শিবতলায় যাব। তো দেখো তারপরে শাড়ি পরে রেডি হয়ে নিলাম, আর এখন শিবতলায় যাচ্ছি। আর তোমরা তো জানোই আমাদের শিবতলা খুবই কাছে আমাদের বাড়ি থেকে। ওই যে আমাদের বাড়ি, তারপরে আমাদের পুরনো বাড়ি, তারপরেই কিন্তু শিবতলা খুবই কাছে। তাই টুক করে দেখো চলে এলাম শিবতলাতে। তবে এখনো বেশি কেউ আসেনি, কয়েকজন মাত্র এসছে। আমি এখন এখানে বসবো কিছুক্ষণ, তারপরে ঠাকুরমশাই এলেই পুজো শুরু হয়ে যাবে। পুরোহিত মশাই চলে এসছেন আর পুজো করতে শুরু করে দিয়েছেন। তো দেখো যারা যারা উপোস করেছে সব উপোসীরাই কিন্তু এখানে গোল করে বসে আছে। আর যারা উপোস করেনি, যারা আছে আর কি পাড়ার কাকিমা জেঠিমা, তারা কিন্তু দূরে বসে আছে। তো যাই হোক ঠাকুর মশাইয়ের পুজো হয়ে গেছে। প্রথমে পুজো করলো, তারপরে নাম সংকল্প ধরেও পুজো করা হলো গোত্র ধরে। তারপরে এখন ঠাকুর মশাই মন্ত্র বলে বলে দিচ্ছে। ঠাকুর মশাই যা মন্ত্র বলছেন আমরা সেই মন্ত্র পড়ে দেখো শিবের মাথায় জল ঢালছি। মানে এক একটা মন্ত্র এক এক রকম আছে। মানে ঘি দেওয়ার সময় ওর আলাদা মন্ত্র, মধু দেওয়ার সময় আলাদা মন্ত্র, সব মন্ত্রই কিন্তু ঠাকুর মশাই আলাদা আলাদা করে বলে দিচ্ছিলেন। তারপরে আমরা জলগুলো ঢেলে দিচ্ছিলাম। এখন বাজে রাত 10:30। পুজো শেষ করে বাড়ি চলে এসেছি। মা বাবা শুয়েছিল, মা বাবাকে ওঠালাম। তারপরে দেখো পুজো করা পুষ্প ঠেকিয়ে দিলাম, দিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলবে যে বিছানায় প্রসাদ দিতে নেই, তবে মা তো অসুস্থ, নিচে নামতে পারবে না, তাই বিছানার উপরে প্রসাদটা দিলাম। তারপরে দেখো বাইরে চলে এলাম। বাইরে রুদ্র বাবা আছে, ভাগ্নি আছে, ওদেরকেও পুষ্প ঠেকিয়ে দিয়ে প্রসাদ দিলাম। আর রুদ্রকেও আগেই দিয়ে দিয়েছি। তো এখন দেখো ওদেরকে দুজনকে দিচ্ছি। তারপরে রুদ্র বাবাকে প্রসাদ দেওয়ার পর রুদ্র বাবাকে প্রণাম করব। প্রণাম করে ও আমাকে প্রসাদ খাইয়ে দেবে। তারপরে আমি আমার উপোস ভঙ্গ করব। পুজো করে বাড়ি এলাম, তারপরে সবাইকে প্রসাদ দিলাম। আর রুদ্র বাবাকে প্রণাম করলাম, ও আমাকে প্রসাদ খাইয়ে দিল। তারপরে আমি আমার উপোস ভঙ্গ করলাম। তো এবার খাওয়া দাওয়া করবো। সারাদিন নির্জলা উপোসই ছিলাম। আর খাওয়া দাওয়া বলতে কিছু বানায়নি বাড়িতে। রুদ্র বাবা বাজারে গেছিল, পাউরুটি মিষ্টি নিয়ে এসছে, তো ওগুলোই খাওয়া দাওয়া করবো। তো চলো, তোমরা তো দেখলে যে আজকে শিবরাত্রির দিন সারাদিন কিভাবে কাটালাম। তুমি খাও। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। তোমাকে সংসারটা কেন খাওয়া বলো তো? আমি তোমাকে খাইয়ে দিলাম, দেখলে যে তাই খাই দিলে তুমি খাওয়া